আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত। রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন হাসিনা, ভারতের আনন্দবাজারের রিপোর্ট। হাসিনার বিচার নিয়ে সালাউদ্দিনের বক্তব্য ভাইরাল। এবার বিস্তারিত। 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক গণমাধ্যমে 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার খবরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। সারা পৃথিবীর চোখ ছিল এ রায়ের দিকে। হাসিনার রায়কে গুরুত্ব দিয়ে অনেক বিদেশি গণমাধ্যম এটিকে ফ্যাসিস্ট শাসকের শেষ পরিণতি হিসেবে উল্লেখ করেছে। বার্তা সংস্থা এএফপির শিরোনামে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আদালত। বিবিসি শিরোনাম করেছে, বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। আল জাজিরা শিরোনামে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড। সিএনএন শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনামে বলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড। ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির শিরোনামে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। অপরদিকে পাকিস্তানি গণমাধ্যম ডন শিরোনাম করেছে, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড। এর আগে গত বৃহস্পতিবার এ মামলার রায়ের জন্য আজ 17 নভেম্বর দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। তাদের মধ্যে মামুন আসামি থেকে রাজ সাক্ষী বনে যান এবং দায় স্বীকার করে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজারে হাসিনার রায় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে হাসিনার প্রতিক্রিয়াও তুলে ধরেছে। চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে প্রতিবেদনটি তুলে ধরা হলো। বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে দেশের জনগণ এবং আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, তিনি রায়ের পরোয়া করেন না, কারণ আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন। আগামী দিনে বাংলাদেশে আরও শক্তিশালী হয়ে ফিরবে তাঁর দল ঘোষণা করেছেন হাসিনা। গত বছর জুলাই মাসে হাসিনার সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছিল বাংলাদেশে। গণ আন্দোলনের চাপে পড়ে হাসিনাকে পদত্যাগ করতে হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন তিনি, সেই থেকে ভারতেই আছেন। মাঝে মধ্যেই এখান থেকে তিনি অডিও বার্তা দেন। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পৃষ্ঠায় তা প্রকাশিত হয়। রবিবার রাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের কয়েক ঘন্টা আগে হাসিনা তেমনই একটি বার্তা দিয়েছেন। তুলোধুনো করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। জুলাই মাসের আন্দোলনে সরকার পক্ষের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত 1,500 মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে মামলা করা হয়েছে। নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে চিন্তিত নন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ও। আমেরিকা থেকে তিনি জানিয়েছেন, হাসিনা সুরক্ষিত রয়েছেন ভারতে। ভারত সরকার তার নিরাপত্তার বন্দোবস্ত করেছে। অডিও বার্তায় ইউনূসের বিরুদ্ধে পাল্টা গণহত্যার অভিযোগ এনেছেন হাসিনা। তার কথায়, বাংলাদেশের সংবিধান বলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ থেকে সরানো শাস্তিযোগ্য অপরাধ। ইউনূস তো সেটাই করেছেন। শাস্তি তো ওর পাওয়ার কথা, উনি হত্যার নির্দেশ দিয়েছিলেন। মানবতার বিরুদ্ধে অপরাধের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে
তা নিয়েও সরব হয়েছেন হাসিনা। বলেছেন, ওরা বলছে আমি নাকি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছি। আমি তো 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলাম, সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ? বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়াটি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকের রায়ের গুরুত্ব বড় ধরনের। তিনি বলেন, আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো দলের জন্য ক্ষমতায় থাকার এমন সময়কাল ছিল অভূতপূর্ব। মরিয়াটি আরও বলেন, হাসিনার দল সংবিধান সংশোধন করেছে এবং আইন ব্যবস্থা পরিবর্তন করেছে একদলীয় রাষ্ট্র গড়ার জন্য। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। বাংলাদেশ ভবিষ্যতে কেমন হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তিনি ধারণা দেন, যদি দোষী সাব্যস্ত হওয়ার রায় আসে, কিছু সহিংসতা হতে পারে, তবে তা বাড়বে না। বাংলাদেশে আওয়ামী লীগ সদস্যদের জন্য মরিয়াটি বলেন, তারা এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতের রাজনীতিতে কী ভূমিকা নেবে তা ঠিক করতে হবে। যদি হাসিনা খালাস পান, মরিয়াটি বলেন, বড় ধরনের বিক্ষোভ হবে, কারণ এখন বাংলাদেশে কিছুটা প্রতিহিংসার পরিস্থিতি দেখা যাচ্ছে। ঠিক 10 বছর আগে এই নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। সাবেক 6 বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বছরের জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার 17 নভেম্বর। টানা প্রায় 15.5 বছর ক্ষমতা ধরে রাখা দোর্দণ্ড প্রভাবশালী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর অনেকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য নতুন করে সামনে এনেছেন, যা তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন। ট্রাইব্যুনালে বিচার কাজ চলাকালে সালাউদ্দিন কাদের চৌধুরী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে। মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক 10 বছর পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য বাস্তবে রূপ নেয় নতুন করে তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 6 বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2015 সালের 22 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 12:45 তার ফাঁসি কার্যকর করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, রায়ে শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজ সাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1A রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ের পর সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম রায় হয়েছে। আপনারা যারা প্রশ্ন করেছেন শেখ হাসিনার মামলার কী রায় হলো, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার রায়ই আজ ঘোষিত হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, জুলাই বিপ্লবের শহীদদের মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র, প্রসিকিউশন এবং শহীদদের পরিবার ন্যায় বিচার পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মামলার দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজ সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকাল 3টার দিকে রায়ের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এই বিচার যথার্থ হয়েছে। এই বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল। ট্রাইব্যুনালের রায় সারা পৃথিবী সরাসরি দেখেছে। সেক্রেটারি বলেন, এর আগে ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, যা ছিল সাজানো। ওই সময় আদালত চত্বর থেকে সাক্ষী গুম করা হয়েছে। স্কাইপ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। বিদেশ থেকে রায় লিখে দেওয়ার ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর রায়কে মাইল ফলক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়ে আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। এটাই হবে আগামীর বাংলাদেশ। তিনি বলেন, আমরা অবশ্যই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায় বিচার পায় সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব। আজ সেটা একটা মাইল ফলক। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর গণসেজদা দিয়েছে মঞ্চ 24। সোমবার বিকেল 3টার দিকে রাজধানীর হাইকোর্টের মাজার গেইটের পাশে এই গণসেজদা দেয়া হয়। গণসেজদার পর মোনাজাতে মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, আল্লাহ আরশের মালিক, রহমতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। এখানে দাঁড়িয়ে আছে যারা, আল্লাহ, যারা গুম ছিল, যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে। শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান্নামের আযাব দিয়ে দাও আল্লাহ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, যে কোনো কাজে যদি আপনি মাথা খাটান, চিন্তা করেন, তাহলে কোনো না কোনো পথ বের হবে সেই কাজে সফল হবার। আমাদের মস্তিষ্ক হচ্ছে পুরনো পড়ে থাকা ছুরির মতো। এই ছুরিটাকে যতটা আপনি ধার দেবেন, ঘষা মাজা করবেন, ততটা চকচকে হয়ে উঠবে। ঠিক তেমনি ব্রেনকে যখনই কাজ দেবেন, ব্রেন নিয়ে যখন আপনি চিন্তার স্ফুরণ ঘটাবেন, তখন আপনার মধ্যেও এই ব্রেনের কার্যকারিতা বাড়বে। এভাবেই কিন্তু মস্তিষ্ককে শানিত করা যায়, বুদ্ধিমত্তার দিকে, প্রজ্ঞার দিকে এবং দূরদর্শিতার দিকে এগিয়ে নেওয়া যায়। সেই জন্য আজ থেকে যে কোনো কাজে আপনি মাথা খাটান, চিন্তা করুন এবং এগিয়ে যান। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার তরুণ প্রজন্মকে সহায়তা এবং সর্বশান্ত পরিবারগুলোর দায়ভার কমাতে সংযুক্ত আরব আমিরাত নতুন একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে গাজায় গণবিবাহের আয়োজন করা হবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে দ্য ড্রেস অব জয় বা আনন্দের পোশাক। আমিরাতের সরকার 2 ডিসেম্বর নিজেদের জাতীয় দিবসে গাজায় একসাথে 54টি বিয়ে আয়োজনের পরিকল্পনা করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য মূলত গাজার তরুণ প্রজন্মকে সহায়তা করা এবং যুদ্ধের কারণে সবকিছু হারানো পরিবারগুলোর আর্থিক ও সামাজিক চাপ কমানো। মঙ্গলবার থেকে এই গণবিবাহের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নবদম্পতিদের যাবতীয় ব্যয় বহন করবে সংযুক্ত আরব আমিরাত এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেবে। নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রথমত, আগ্রহী পুরুষ ও নারীকে অবশ্যই কমপক্ষে 27 বছর বয়স্ক এবং অবিবাহিত হতে হবে। তাদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের জন্য উপযুক্ত হতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীরা অবশ্যই ফিলিস্তিনের নাগরিক এবং গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, গাজার সরকারি কোনো কর্মী এই উদ্যোগে আবেদন করতে পারবেন না। দরিদ্র পরিবার বা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারগুলোর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। চতুর্থত, নির্বাচিত প্রার্থীদের আমিরাত সরকারের পরিচালিত অপারেশন আল ফারিস আল শাম 3 বা অপারেশন গ্যালান্ট নাইট 3 এর নির্দেশনা মানতে হবে। এই প্রকল্প 2023 সালের নভেম্বরে শুরু হয়েছিল গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। পঞ্চমত, নির্বাচিত প্রার্থীদের অবশ্যই গণবিবাহ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সব দাপ্তরিক ও মিডিয়া সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে 16 নভেম্বর এবং চলবে 19 নভেম্বর পর্যন্ত। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।